দর্শক আমন্ত্রণ আজকের স্যাটারডে নাইট স্পোর্টস। আমাদের আজকের ট্যাগলাইন একদিনে 18 উইকেট। প্রথম দিনে 18 উইকেট। স্টুডিওতে আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি আছেন। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার নিয়ামুর রশিদ রাহুল, সাবেক ক্রিকেটার এবং বর্তমান ম্যাচ রেফারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমন্ত্রণ রাহুল ভাই। থ্যাংক ইউ। এবং সেই সঙ্গে রয়েছেন তুষার ইমরান, সাবেক ক্রিকেটার এবং বর্তমান কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমন্ত্রণ তুষার ভাই। ধন্যবাদ। অনেকদিন পর দুজনকে পাওয়া এবং প্রথম দিনে 18 উইকেট। আমাদের আলোচনার টপিকটা সেই জায়গায়, তার মাঝে আমরা আরও অন্যান্য টপিকগুলো তুলে আনার চেষ্টা করব। রাহুল ভাই, আপনাকে দিয়েই শুরু করি। এই টেস্ট ম্যাচটা যদি সাবকন্টিনেন্টে হতো এবং যদি 18 উইকেট স্পিনাররা নিত, হয়তো বা অনেক কথাবার্তা শুরু হয়ে যেত যে পিচের আনইভেন আচরণ বা এরকম কিছু একটা। বাট ওইরকম কি আনইভেননেস কোনো কিছু পাওয়া গেছে, নাকি ইটস আ ব্যাড টস টু লুজ ফর বাংলাদেশ? পরেরটাই মনে করবো আর কি, ব্যাড টস টু লুজ। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা যেটা আগে যেটা হতো, সাবকন্টিনেন্টের স্পিনাররা ডোমিনেট করতো, পিচের কন্ডিশনটা হোম সয়েলে তারা অ্যাডভান্টেজ নিত। জি। এখনও যে অন্যান্যরা নেয় না তা না, বাট এখন টেকনোলজি এত হাই হয়ে গিয়েছে যে আপনি উইক পয়েন্টগুলি ধরতে পারবেন। তখন আলটিমেটলি বেসিক্যালি ওই হোম সয়েল বা এতের ওই অ্যাডভান্টেজটুকু ততটুকু কাজে লাগে না, বিকজ তারা টেকনোলজিক্যালি সাপোর্ট নিয়ে, টেকনোলজির সাপোর্টটা নিয়ে তারা অনেক হোমওয়ার্ক করে। আপনি দেখবেন যে এখন তো প্রতিটা টিমের মধ্যে একটা অ্যানালিস্ট থাকে। জি। সো নট অনলি যে ব্যাটার অথবা বলারদের ওই জিনিসগুলি যে তারা ডাটাগুলি কালেক্ট করে যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তা কিন্তু না। ওভারঅল একটা টিমের ব্যাপারগুলোও চিন্তা করা হয়, প্র্যাকটিস সেশনগুলিও কিন্তু চিন্তা করা হয়। তো অনেক সময় দেখবেন যে বড় বড় টিমের প্লেয়ারদের রুদ্ধদ্বার বৈঠক করে এবং প্র্যাকটিস সেশনটাও কিন্তু তারা ওইভাবেই করে। তো এই সব মিলেই, সব কিছু কিন্তু মিলেই কিন্তু আপনার সিরিজগুলি আয়োজন করা হয় এবং যারা হোম কন্ডিশনে থাকে বা যারা ভিজিটার থাকে তাদের ওইভাবেই তারা আলটিমেটলি কাজগুলি করে। এই জন্যই দেখবেন যে এখন খেলাধুলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় বেশি। ডমিনেট তো করেই, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয় বেশি। যেমন আপনি দেখেন 23 বছর পর বাংলাদেশে যেও কিন্তু আপনি সেকেন্ড টেস্টে একটা টিকিটও কিন্তু আপনি আনসোল্ড না। যদিও 18 উইকেট পড়েছে, তার মধ্যেও কিন্তু তারা অস্ট্রেলিয়া কিন্তু তারা বাংলাদেশের পেসারদের কাছে কিন্তু আমি বলবো যে তাদের র্যাঙ্ক এবং ট্রেডিশন অনুযায়ী বাংলাদেশের কাছে কিন্তু তারা পরাজিতই হয়েছে। এই কারণেই হয়েছে বিকজ আমরা যে লাস্ট 4-5 বছর ধরে ডোমিনেট করছি, স্পেশালি পেস বলাররা, এবং পেস বলাররা যে ধরনের হার্ড ওয়ার্ক করে তারা যে ধরনের বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছে, আমরা কিন্তু এখন ডেফিনেটলি চিন্তা করতে হয়, বা অন্যান্য প্লেয়াররা বা টিমরা কিন্তু চিন্তা করে বাংলাদেশের পেসারদের নিয়ে যে কিভাবে তারা আটকাবে বা কিভাবে তারা ডিফেন্ড করবে। এটা অনেক 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 বড় পাওয়া কিন্তু আমাদের দেশে না। আমাদের কিন্তু কিছু ফাইন টিউন দরকার, যে ফাইন টিউনটার জন্য আমাদের কিছু সময়ের দরকার, এবং এই সময়টুকু যদি আমরা প্রপারভাবে ইউটিলাইজ করা যায় তাহলে রকিবুল হাসান একটা কথা বলেছে, যে কোনো দিন কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারি। আন্ডার-19 যদি জিততে পারি তাহলে আমরা অন্য জায়গায় জিততে পারবো না কেন, যদিও এখানে লাকটা কিছুটা ফেভার আমাদের ক্ষেত্রে আসতে হবে, সেক্ষেত্রে তো মাঠের পারফরমেন্স তো ডেফিনেটলি আরও করতেই হবে আর কি। তুষার ভাই, মিড ব্রেকের সময় হেজেলউড বলছিলেন যে মর্নিং সেশনটা আসলে ডিফিকাল্ট ছিল ফর দ্য ব্যাটার্স, এবং তখন থেকে আলোচনাটা হচ্ছিল যে ওয়াজ ইট আ ব্যাড টস টু লুজ ফর বাংলাদেশ কিনা। মানে কিন্তু যদি ব্যাড টস টু লুজও হয়, তারপরও 64 অল আউটটা, এইটা কি একটু বেশি অতিরিক্ত হয়ে গেছে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি আমরা এক্সপেকটেশন করেছিলাম ফার্স্ট টেস্ট জেতার পরে, আসলে যে না, এক্সপেকটেশন সবারই হাই ছিল যে এই টেস্টটা আমরা ভালো খেলবো। আমার কাছে মনে হয় প্ল্যানটা সবই ঠিকঠাক ছিল, বাট এক্সিকিউশনের অভাব ছিল। লাইক কমিউনিটিতে যারা বসেছিল তারা কিন্তু ফুটওয়ার্কের অনেক ঘাটতি দেখেছে। লাইক ফার্স্ট টেস্টটা যেভাবে জিতেছি, যেভাবে সলিড টেকনিক ছিল ব্যাটসম্যানদের, সেকেন্ড টেস্টে এসে ল্যাকিংস দেখেছি। আপনি যদি তামিমের কথা চিন্তা করেন তাহলে ওয়েল আউটসাইড দ্য পিচ আপ, মানে বাইরের বল, অনেক বাইরের বল। তুষার ভাই, কাজটার সুবিধার জন্য আমরা একটু মিচেল স্টার্কের যে উইকেটগুলো আছে এবং শরীফুল যে বলগুলোতে উইকেট পেয়েছেন, আমরা যদি একটু পিচ ম্যাপটা দেখাই, পিচ ম্যাপটা পেছনে যদি দেখানো যায় তুষার ভাই, আমার মনে হয় আপনি এই কথাটাই বলতে চাচ্ছেন যে এই পাশের যে দুটো উইকেট আমরা দেখতে পাচ্ছি, একটা মুমিনুল হক সৌরভ আর একটা তানজিদ হাসান তামিম, এই জায়গাটাই মনে হয় আপনি মেনশন করতে যাচ্ছেন। ডেফিনেটলি। আর ভেরি ফাস্ট বলে, ভেরি ফাস্ট ওভারে লাইক সাদমানের যে আউটটা হয়েছে, দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট ডেলিভারি আমার কাছে যেটা মনে হয়েছে। আজকে তোমার একটা ইয়েও দেখলাম যে আমরা ফ্লিক শটে উইক আছি, বাট
উইথ দ্য সুইং বল ইজ এ ভেরি ডিফিকাল্ট ফ্লিক শট খেলা। হ্যাঁ, আমরা এই জায়গাটা একটু আমার কাছে মনে হয়েছে যে ফুটওয়ার্কের অভাব, এবং আরামে এই 3টা বল হয়তো বা আমরা আউটসাইড দ্য পিচ আপ আরামে ছেড়ে দিতে পারতাম। এখানে আমরা চেস করে ফেলেছি, এবং চেসটা এমন জায়গায় হয়েছে যে প্রত্যেকটা বল ক্যারি করেছে হচ্ছে স্লিপসে গিয়ে। সো আর আমাদের যে উইকেটগুলো, ওদের যে উইকেটগুলো পড়েছে, আমরা অলমোস্ট উইকেটেই হিট করেছি। ঠিক আছে, ডিফারেন্সটা তৈরি করে দিয়েছে। ভেরি ফাস্ট বলে যদি উইকেট যায় ফার্স্ট ওভারে, তাহলে ভেরি ডিফিকাল্ট হয় সার্ভাইভ করা। এবং যে টেকনিকের কথা বলছিলাম আমরা ফার্স্ট টেস্টে দেখেছি, সেই টেকনিকের ধারে কাছে আজকে আমরা কিন্তু ওই ধরনের ব্যাটিংটা করতে দেখতে পারিনি আর কি। ধরেন আর্লি উইকেট গিয়েছে নো ডাউট, বাট লেট অর্ডারে যদি শরীফুল হাইয়েস্ট রান গেটার হতে পারে, এখানে একটা কোশ্চেন মার্ক থাকে, তাহলে ওয়াই নট মিডিল অর্ডার টপ অর্ডার থেকে যে কোনো একজন যদি সার্ভাইভ করতে পারতো, তাহলে কিন্তু 50 রান করা পসিবল ছিল এই উইকেটের ভিতরে। সো এইখানে আমরা হয়তো বা একটু ফেল করে ফেলেছিলাম আমার কাছে। রাহুল ভাই, এক্সিকিউশনের প্রসঙ্গ যখন আসছে, বিশেষ করে এই 2টা উইকেট নিয়ে বেশি কথা হচ্ছে যে আউটসাইড অফ স্টাম্প স্টার্ক তো বল দিয়েছে ওই ট্র্যাপটা করার জন্য, 5টা স্লিপ রাখা হয়েছিল সেই জায়গাটা, এবং দুজন ব্যাটসম্যান তানজিদ তামিম, মুমিনুল হক, তাকে বেশ স্বাচ্ছন্দ্য মনে হচ্ছিল ক্রিজে, বাট তিনিও সেটাকে চেস করতে গিয়ে আউট হয়েছেন। সো ইট ওয়াজ দ্য ম্যাটার অফ এক্সিকিউশন। হ্যাঁ, অফকোর্স তুষার রাইট পয়েন্ট আউটটা ধরেছে, কারণ টেস্ট ক্রিকেটে আউটসাইড দ্য অফ স্টাম্প ইউ হ্যাভ টু লিফট, বিশেষ করে ইনিশিয়াল পর্যায়ে। আর আপনি যখন দেখবেন যে ব্যাট টস টু লুজ, সেক্ষেত্রে আপনি তো ছাড়ার কোনো উপায় নেই। যদিও এই 2টা শটে দুইটা প্লেয়ারই কিন্তু সব থেকে তাদের ফেভারিট শটসগুলি তারা খেলে, এবং তারা এটাতে অনেক কিছু রান নেয় এবং এটাতেই আউট হয়। তো আমার কাছে মনে হয়েছে যে এক্সিকিউশনটা অনেক ইম্পর্টেন্ট এখানে দরকার ছিল। আর একটা জিনিস ছিল যে আমরা এখানে আরও কিছু এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া নিয়েছে। নট অনলি দ্য পিচ, যেটা প্রথম দিকে তো একটু ময়েশ্চার থাকেই এবং এটা থাকে। সেকেন্ডলি প্রচুর বাতাস ছিল, কিন্তু এই প্রচুর বাতাসে তাদের এই আরো অ্যাডভান্টেজটুকু আরো বেশি তারা 18 কিলোমিটার প্রতি ঘন্টায় টু বি এক্সাক্ট, অনেক। কিন্তু তো সেক্ষেত্রে অনেক সময় ব্যাটসম্যানরা স্ট্যান্স নিতে গেলেও তাদের স্বাভাবিক যে বডি ব্যালেন্স থাকার কথা, একটা টপ ক্লাস ফাস্ট বোলারকে যদি আপনি মোকাবেলা করেন, তাদের ওই বাতাসে 18 ঘন্টা পার আওয়ারের বাতাসটা আপনার বডিকে ততটুকু করে না, আপনার কনসেন্ট্রেশনটা একটু লুজ হয়। আর সব থেকে বড় কথা হলো যে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের সেরকম খেলার কোনো অভিজ্ঞতাও নাই। তো এই সব কিছু মিলে কিন্তু আমাদের প্রথম দিনের, শুধু আমি বাংলাদেশেরটাও বলবো না, আমাদের অস্ট্রেলিয়ার বলাররাও কিন্তু বা ব্যাটসম্যানরাও কিন্তু খুব যে স্বাচ্ছন্দ্য করতে পেরেছে তা না। আমাদের হ্যাঁ 60 রান 68 রানস, it's definitely 64 রানস, ডেফিনেটলি ইটস এ পোর স্কোর, বাট এখানে কিন্তু আমরা 100-র উপরে কিন্তু যাইতেই পারতাম যদি আপনি কম্পেয়ার করেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের টোটালের উপরে যদি নির্ভর করে। ক্রিকেট ইজ এ ফানি গেম, এখন আপনি কিছু করার নাই। এখন আমাদের এখন চিন্তা করতে হবে যে আমাদের নেক্সট প্ল্যান বিটা কি, সেটার উপরে টিম ম্যানেজমেন্ট তারা কি করতে চায়, কালকের দিনটা তাদের কি করলে আরও ভালো হয়। কারণ আমাদের সেকেন্ডে যে ব্যাটিং করব, সেকেন্ড ইনিংসে যে ব্যাটিং করব, ডেফিনেটলি কালকেই হয়তো আমরা ব্যাটিং করতে পারি। তো তখন আমাদের প্ল্যানিংটা কী হবে, কতদূর পর্যন্ত আমরা যাইতে পারবো, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। তুষার ভাই, গত টেস্ট ম্যাচে যে বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল এবং দুটি টিমের একটা কম্প্যারিজনও করা হচ্ছিল কমেন্ট্রি এন্ড থেকে, যে অস্ট্রেলিয়ানরা অনেক বেশি সামনে থেকে বল ডিল করছে, বাংলাদেশ অনেক ব্যাটসম্যানরা, বাংলাদেশ আবার আন্ডার দ্য আইস বল ডিল করছে, এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। এই সর্ট অফ কন্ডিশনে আসলে কোন ধরনের ব্যাটিংটা আদর্শপূর্ণ? যেটা গত দিন আমরা দেখতে পেয়েছিলাম যে ডারউইনেও কিন্তু বাতাস ছিল, বাট কন্ডিশনটা আরেকটু ডিফারেন্ট ছিল, এটা অনেক বেশি নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত, এইখানে আবার কন্ডিশনটা একটু অন্যরকম। সো সেকেন্ড ইনিংসের প্রেক্ষাপটটা চিন্তা করলে আসলে স্টার্ক, কামিন্স, বিশেষ করে স্টার্ক, ওই সুইং আসলে হ্যান্ডেল করার টোটকাটা কি হতে পারে? লেফটিদের জন্য ইটস কোয়াইট ডিফিকাল্ট, বিকজ আপনি অ্যাজ এ লেফটি ব্যাটসম্যান যদি হন, তাহলে ওর বাইরে বল বেরোবে। সো 4টা স্লিপস, একটা গালি, পয়েন্ট ফিল্ডার যদি থাকে, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে আমরা রাইট ওয়েতে আছি, যে না আউটসাইড দ্য অফ স্টাম্প বাইরের বলটা লিভ করব, উইকেটের বলটা খেলবো। বাট কোন বলটা খেলবো সেটার পরে ডিপেন্ড করে আসলে। কারণ এই ধরনের উইকেটে আপনি ওয়েট করতে হবে আপনাকে শুধু 2টা শটসের জন্য। আমার কাছে এটা মনে হয় যে আর্লি যারা ব্যাটিং করে, হয় কাট শট নাহলে পুল শট।
আদারওয়াইজ আপনার যে সামনের বলটা ট্রাভেল কিন্তু সামনের বলটাই করতেছে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে না, ব্যাটাররা যদি একটু সার্ভাইভ করতে পারে, লাইক ধরেন সাদমান যদি ভেরি ফার্স্ট ওভারে যদি না আউট হতো এবং ওই বলটা যদি না ঘোরাতো, তাহলে যদি মানে স্টপ করার মেন্টালিটি নিয়ে যদি যেত, আমার কাছে মনে হয় একটু সিনারিও ডিফারেন্স হতে পারতো সেই ক্ষেত্রে। ইভেন মমিনুল, তারপর তামিম, ধরেন টপ অর্ডার থেকে যদি 2-1 জন ব্যাটসম্যান রান না করে, তাহলে কিন্তু আমাদের মনে হয় যে না, আমরা টোটালি ফেল করি। কারণ মুশফিকের পরে একটা ডিপেন্ড থাকে, তারপর লিটনের পরে একটা থাকে, লেট অর্ডার মিরাজও একটা ভালো শেপে আছে। সো উপর থেকে যদি একটা রান করতে পারে, তাহলে আমার কাছে, কারণ ফার্স্ট টেস্টে তামিম সেঞ্চুরি মেরেছিল, এই জন্য কিন্তু আমরা অনেক এগিয়ে ছিলাম। এই টেস্টে আমার কাছে মনে হয় সেকেন্ড ইনিংসটা চেষ্টা করা উচিত যে সেশন বাই সেশন, বাট ফার্স্ট টার্গেট থাকবে ওপেনারদের অ্যাটলিস্ট 10 ওভার সার্ভাইভ করা, আমার কাছে যেটা মনে হয় টপ অর্ডার থেকে। সাবকন্টিনেন্টের টিমের জন্য আসলে কতটুকু ডিফিকাল্ট ওই কন্ডিশনে গিয়ে ক্রিকেট খেলা? এটা কোয়েশ্চেনটা খুব হয়তোবা সিলি কোয়েশ্চেন হয়ে যাচ্ছে বা খুব কমন কোয়েশ্চেন হচ্ছে, কিন্তু আপনি যেহেতু ওই কন্ডিশনগুলোতে খেলেছেন, আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আসলে হয়টা কি ওইখানে গেলে? বিশেষ করে বাংলাদেশ এই যে ব্রাঞ্চ অফ বয়েজ খেলছে, তারা কোনোদিন অস্ট্রেলিয়ান কন্ডিশনে ওইভাবে খেলে নাই ক্রিকেট, এটা একটা ফ্যাক্ট। আপনারা যখন গিয়েছিলেন, আপনারা কোনোদিন খেলেন না অস্ট্রেলিয়ান কন্ডিশনে ক্রিকেট। সো ওই সব জায়গায় আসলে প্রবলেমটা কি হয় অ্যাজ আ ব্যাটার আপনি যখন ব্যাটিং করতে নামছেন? এটা কি সব কিছুর একটা কম্বিনেশন, যে ওয়েদার, পিচ কন্ডিশন, মনস্তাত্ত্বিক? না, ডেফিনেটলি স্কিটি আছে, এই উইকেটটা ধরেন একটু এক্সট্রা বাউন্স আছে, আপনি কামিংস যে আউটটা হলো আর কি, জি। ধরেন শরীফুল, ওইটা এক্সট্রা একটা বাউন্স নিয়েছে। আমাদের ব্যাটারদের কিন্তু এক্সট্রা বাউন্স দিইনি, বাট আমরা সুইংয়ে পরাস্ত হয়েছি, আমার কাছে যেটা মনে হয়েছে। কাউকে দেখলাম না যে না বডি লাইনে বোলিং করছে কিংবা ডিফেন্স করতে গিয়ে হয়তো বা স্লিপসে দিয়েছে, সব কিন্তু সামনের বলে আউট হয়েছে। সো এই ধরনের উইকেটে একটু ফাস্ট উইকেট তো থাকে ডেফিনেটলি, সাথে যদি সুইং থাকে তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়। সাবকন্টিনেন্টের যে প্লেয়ারগুলো আছি, লাইক টপ ক্লাস ক্রিকেটারও এখানে গিয়ে কিন্তু স্ট্রাগল করে, ইন্ডিয়ার মতো টিমও কিন্তু এখানে গিয়ে স্ট্রাগল করে, এমন যে না শুধু আমরা বাংলাদেশে না। করছি। বাট কম্পেয়ার টু আপনি যদি আমরা ফার্স্ট টেস্ট এবং এই সেকেন্ড টেস্টের ভিতরে আমার কাছে যেটা মনে হয়েছে যে টেকনিক ওয়াইজ ফার্স্ট টেস্টে ওদের থেকে বেশি স্ট্রং ছিলাম অ্যাজ এ ব্যাটসম্যানগুলা, বাট সেকেন্ড টেস্টে ল্যাকিংসটা রয়েছে ব্যাটারদের টেকনিক, যে এটা যদি আউটসাইড দ্য অফ স্টাম্প পিচ আপ হয়, ব্যাটসম্যান যদি মনে করে, তাহলে এটা লিভ করাই উচিত, আমার কাছে যেটা মনে হয়। লেটস সি, যে দেখা যাক যে আপনার সেকেন্ড ইনিংসে কেমন আমরা স্টার্ট করি। অ্যাট ফার্স্ট তাদেরকে তো অল আউট করতে হবে, যদি বেশি রানটা যদি এবার বেশি হয়ে যায়, তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট হবে। নো ডাউট হয়তো 2-2.5 দিনে খেলা শেষ হতে পারে, যে ধরনের উইকেট আমরা দেখলাম। আবার যদি আমরা স্ট্রংলি বাউন্স ব্যাক করতে পারি, ব্যাটাররা যদি ভালো একটা রান করতে পারে, তাহলে অস্ট্রেলিয়া টিমের জন্য কিন্তু ডিফিকাল্ট হবে এই রানটা আর কি চেস করা। সো ডেফিনেটলি আমাদের একটা চ্যালেঞ্জ দিতেই হবে এই ধরনের উইকেটে, ধরেন উপরে টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে। যেটা তুষার ভাই একটু আগে বলছিলেন যে এই রকম কন্ডিশনে গিয়ে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না, অনেক বড় বড় টিমও স্ট্রাগল করে। আমাদের কাছে একটা তালিকা আছে রাহুল ভাই, গত 6 বছরে অস্ট্রেলিয়ার মাটিতে বেশ কয়েকটা লো স্কোরিং এনকাউন্টার হয়েছে। আমরা একটু তালিকাটা দেখি। ইন্ডিয়া 36 রান অল আউট হয়েছে, ইংল্যান্ড 68 রান অল আউট হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ 77 রান অল আউট হয়েছে এই কন্ডিশনে গিয়ে। আবার আরেকটা বিষয় বলি, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে অস্ট্রেলিয়া 27 রান অল আউট করেছিল। সো একদিক থেকে রাহুল ভাই কন্ডিশন, আরেক দিক থেকে ডেফিনেটলি অস্ট্রেলিয়ান বোলারদের কোয়ালিটি তো একটা অনেক বড় ম্যাটার করে। এটা তো অবশ্যই, মানে অস্ট্রেলিয়া তো ফাস্ট বোলারদের দেশ আমি বলবো। আপনার শেন ওয়ার্ন শুধুমাত্র তাদের মধ্যে হয়তো একটা আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট এক্সট্রাঅর্ডিনারি বের হয়ে এসছে। কিন্তু আপনি দেখেন এটার পিছনে কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের চিন্তা করতে হবে। আমরা ঘরোয়া ক্রিকেটে আমরা এই যে দেখেন আমাদের টেস্ট ক্রিকেটটা যে সাফল্য পাচ্ছি, যদিও ডেফিনেটলি এটা প্লেয়ারদেরই ক্রেডিট, প্লাস আমাদের ম্যানেজমেন্টের কিছু ক্রেডিট আছে, সেটা তো ডেফিনেটলি। বাট আমাদের ঘরোয়া ক্রিকেটে কিন্তু এই 8টা বা 9টা মাত্র 4 ডে ম্যাচ খেলে কিন্তু আমাদের এই পারফরমেন্স। তো এইটাই যদি আমরা একটু ডাবল করতাম, যদি আমরা 16টা ম্যাচ করতে পারতাম বা যদি আমরা 20টা ম্যাচ করতে পারতাম, যদি আমাদের ঘরোয়া ক্রিকেটে যদি এই 4 ডে ম্যাচের ট্রেন্ডটা এবং যে ধরনের উইকেট এখন আমাদের বানাচ্ছে, যে এখন যে নতুন কিউরেটর টনি হেমিংস, এদের এই উইকেটে যদি আমরা আশ্বস্ত করতে পারতাম এবং আমরা যদি এই প্র্যাকটিসটা করতে পারতাম, যে কারণ আমাদের ক্রিকেটারদের মধ্যে কিন্তু একটা হিডেন ট্যালেন্ট আছে, না হলে এত কম 4 ডে ম্যাচ খেলে আপনি এত বড় টিমের সাথে আপনি এইভাবে ফাইট দিবেন তা কিন্তু না। দেখেন নাম্বার 4 পজিশনে আছে কিন্তু, ওয়ারেস কিন্তু আমরা কিন্তু আউট অফ নোওয়্যার ছিলাম। তো এটা আমরা কামব্যাকটা করছি কেন? বিকজ ইটস অল ক্রেডিট গোজ টু দি প্লেয়ার্স। এখন আমরা প্লেয়াররা যে ধরনের কামব্যাক করছে, এটা হিডেন ট্যালেন্ট ছাড়া কিন্তু সম্ভব না।
আপনি প্লেয়ারদের, আপনি ফাস্ট বলারদের দেখেন, এর আগেও কিন্তু অনেক কোচরা এসছে, অনেক ফাস্ট বলারদের নিয়েও কাজ করেছে, বাট আউটপুটটা কিন্তু নিতে পারে নাই। বাট এখন যেরকম ফাস্ট বলাররা কিন্তু ভালো আউটপুট দিচ্ছে আমাদের এখানে, যাতে করে আমাদের ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যভাবে বোর্ডে, স্কোর বোর্ডে রান তুলতে পারছে, চ্যালেঞ্জটা নিতে পারছে, বিকজ তারা চিন্তা করছে যেন উই হ্যাভ এ 4-5 গুড ফাস্ট বোলার্স। আপনি শরীফের কথাই চিন্তা করে দেখেন, আপনি বেস্ট 11-এ চান্স পায় না, বা অন্যরা কিন্তু হয়তো বেস্ট 11-এ আসে না, কিন্তু দেখেন আপনি যখনই সুযোগ পাচ্ছেন তখনই কিন্তু তার নামের বিচারে তার পারফরমেন্সটা কিন্তু প্রুফ করে যাচ্ছে। হোয়াই? বিকজ হি হ্যাজ দ্যাট টাইপ অফ ক্যাপাবিলিটি, এবং সে জানে যে আসলে একটা টিমে 11 জনের মধ্যে তো আপনি 3-4টা ফাস্ট বলার ছাড়া তো আপনি খেলাতে পারবেন না। তো আপনি যেটা দেখলেন, এবং তুষার যেটা বলল যে এটা আসলেই এনভায়রনমেন্ট একটা ব্যাপার থাকে। অস্ট্রেলিয়াও আমাদের দেশে এসছে, আমাদের এখানে খেলে গেছে, তারাও কিন্তু আমাদের স্পিনারদের কিন্তু হিমশিম খেয়েছে। সো এটা নির্ভর করে, এবং এই ট্রেডিশনটা থাকবেই, এবং এই অ্যাডভান্টেজটুকু তারা নেবেই। পার্থক্য শুধু তারাই থাকবে, যেহেতু টেস্ট ক্রিকেট, টেস্টে যারা মনে করেন যে তারা এখানে মাইন্ড একটা বিরাট একটা ফ্যাক্টর, এখানে কনসেন্ট্রেশন একটা বিরাট ফ্যাক্টর, ঘরোয়া ক্রিকেটের অ্যাডভান্টেজটুকু বা প্র্যাকটিসটুকু কতটুকু আপনি এক্সিকিউশন করতে পারছেন, যাতে করে ওই প্র্যাকটিসটুকু যদি আপনি এখানে করতে পারেন, তাহলে আপনি বাইরে যে আপনি এই ধরনের আপনার প্রবলেমসগুলি বা এই ধরনের এনভায়রনমেন্টগুলি বা অ্যাডজাস্টমেন্টগুলি আপনি তখন করতে পারবেন। তুষার ভাই, ডোমেস্টিক ক্রিকেটে আপনার চাইতে বেশি রান তো বাংলাদেশে কেউ করেনি, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট যদি আমি বলি। সো এই জায়গাটা আপনি আরো বেটার ওয়েতে বলতে পারবেন বা এক্সপ্লেন করতে পারবেন। ইন রিসেন্ট টাইমসে ডিউকস ফলে খেলা শুরু হয়েছিল, লাস্ট 3-4টা সিজন যদি আমরা চিন্তা করি, এটার অ্যাডভান্টেজটা বোলাররা তো ডেফিনেটলি পেয়েছে। পেস বোলারদের একটা আমরা জায়গার কথা বলি যে পেস বোলাররা অনেক বেশি মাত্রায় এনকারেজড হয়েছে, ব্যাটারদেরও কি ওই ডিফিকাল্ট কন্ডিশনটা ফেস করতে হয়েছে। সো আমরা কিন্তু দেশের বাইরে বাংলাদেশের ভালো ব্যাটিং দেখেছি, এর আগের টেস্টে ভালো ব্যাটিং দেখলাম, পাকিস্তানে গিয়ে বাংলাদেশ ভালো ব্যাটিং করে এসেছে। সো এই কন্টিনিউয়াস একটা প্রোগ্রেস তো আছে ডেফিনেটলি। আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড রাইট প্ল্যানই ছিল আর কি। ডিউক বলে যখন আমরা খেলি ডোমেস্টিক ক্রিকেট, স্পেশালি ফার্স্ট ক্লাস ক্রিকেট, তখন কিন্তু ডিউক বলে একটু এক্সট্রা সুইং করে। অনেক আগে আমরা হয়তো বা এজি বলে খেলতাম, তারপর হচ্ছে কোকাবোরা বলে খেলতাম। কোকাবোরায় তো সব জায়গায় টেস্ট ম্যাচ হয়, ধরেন আপনি ইন্ডিয়ার সাথে যখন টেস্ট ম্যাচ খেলতে যাবেন তখন কিন্তু আবার এজি বলে খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যখন টেস্ট ম্যাচ খেলতে যাবেন তখন আবার ডিউক বলে খেলা লাগে। ইংল্যান্ডেও কিন্তু সেম ডিউক বলে। সো এক এক জায়গায় এক এক ধরনের বল দিয়েই খেলতে হয়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড একটা ভালো একটা প্ল্যান তৈরি করেছিল যে আমরা 3-4 বছর হয়তো বা ডিউক বলে প্র্যাকটিস করব, সেখান থেকে ব্যাটসম্যানরা ইমপ্রুভমেন্টটা আসবে। আমার কাছে যেটা মনে হচ্ছে সুইং প্লাস পেস, সাথে যদি উইকেটটা আবার টাফ হয়ে যায় তাহলে কিন্তু আর একটু ডিফিকাল্ট হয় ব্যাটসম্যানদের জন্য। হ্যাঁ, ডিউক বলে আবার পেসাররা একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, আমার কাছে যেটা মনে হয়। সেই জায়গা থেকে আমাদের ব্যাটসম্যানরা অনেক ইমপ্রুভ করেছে, আমার কাছে যেটা মনে হচ্ছে ডিউক বলে খেলাতে। লাইক ডিউক বলে যারা রান করেছে তারা কিন্তু হয়তো বা ওই 35+, 37+ এই ধরনের ক্রিকেটাররাই রান করেছে। যারা নিউ কামার তাদের আসতে একটু টাইম লাগে, বুঝতে একটু টাইম লাগে যে ডিউক বলটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। সেক্ষেত্রে আমরা একটু পিছিয়ে ছিলাম, বাট আমার কাছে মনে হয় যে ডিউক বলের প্ল্যানটা খুব ভালো ছিল। এখন আমরা আবার কোকাবোরা কিংবা এজি বলে ফেরত আসবো, বিকজ অফ দেশের মাটিতে আমাদের হয়তো বা অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। এই টেস্ট চ্যাম্পিয়নশিপেরই আমার কাছে আরো 4টা টেস্ট ম্যাচ আছে, হোম সিরিজ আছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে। সো এখানে হয়তো আমরা কোকাবোরা বল ইউজ করব। সো আমাদের যেটা বলছিলেন যে ব্যাটসম্যানদের অনেক ইমপ্রুভমেন্ট আসছে ডিউক বল খেলাতে। রাহুল ভাই, দর্শকদের অনেক কোয়েশ্চেনের জায়গা যে এই ম্যাকের এই উইকেট আসলে ডিমেরিট পয়েন্ট পাবে কিনা একজন ম্যাচ রেফারি হিসাবে, আসলে আপনারা কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে এই ডিমেরিট পয়েন্টটা দেন, বা আপনার কাছে কি প্রথম দিন দেখে মনে হয়েছে যে কোনো কারণে ডিমেরিট পয়েন্ট পেতে পারে এই উইকেটটা? ডিমেরিট পয়েন্টের আসলে অনেক ধরনের ব্যাপার থাকে, শুধু যে আমার বা কমেন্টসেই বা আমার রিপোর্টেই যে হবে তা না। আমার রিপোর্ট তো আমাকে লাস্টে দিতে হবে, তাছাড়া আপনার এখানে আম্পায়ারদের কমেন্টস আমাকে নিতে হয়, দুইটা টিমের ক্যাপ্টেনের কমেন্টসগুলো আমাকে নিতে হয়, ওভারঅল ভিডিও ফুটেজ নিতে হয়। বেসিক্যালি এখানে ডেঞ্জারাস পিচ যখন হবে তখনই আর কি আপনার ডিমেরিট পয়েন্টটা এখানে আসে। আপনি দেখবেন যে একটা ম্যাচে ব্যাটসম্যানদের ভুলে কি অল আউট হচ্ছে, নাকি পিচের ডিসঅ্যাডভান্টেজের জন্য বা অ্যাডভান্টেজের জন্য
নিচ্ছে, এটি দেখার বিষয়। আপনি দেখেন যে 18 উইকেট পড়েছে, শুধু তো বাংলাদেশ টিমেরই 18 উইকেট পড়ে না, অস্ট্রেলিয়ারও তো বাংলাদেশ, 8টা উঠেছে। অস্ট্রেলিয়া। তো এখানে আসলে ডিমেরিট পয়েন্টটা এইভাবে কাউন্টেড হয় না। এখন আলোচনা যে হবে না তা না, ডেফিনেটলি আলোচনা হবে। সেটা নিয়ে তখন ওই যে আপনাকে যেটা বললাম যে কমেন্টস অফ দি আদার পারসনস, আমি দুইটা টিমের ক্যাপ্টেন, দেন আপনি যখন দেখবেন ডিফেন্স পয়েন্ট, যখন দেখবেন আম্পায়াররাও কিন্তু তখন এসে আমাদের আলোচনা করে বা বলা হয়। তো সব কিছু মিলে তখন এই এক্সিকিউশনটা হয়। তাছাড়াও তো কিছু গাইডলাইন আছেই, সেই গাইডলাইনটাও ফলো করতে হবে। এই গাইডলাইনটার বাইরে যদি যায় তাহলে ডিমেরিট পয়েন্ট তখন অটোমেটিকলি আসবে আর কি। বাট ইউ হ্যাভ টু বি এ সলিড অ্যান্ড প্রুভ আপনার লাগবে, যাতে করে আপনি ওই ডিমেরিট পয়েন্টটা এক্সিকিউশন করতে পারবেন। বাট ওটা আলটিমেটলি আইসিসি নেয়। ওকে, তুষার ভাই, আমি কি আপনাকে এই কোয়েশ্চেনটা করে আমি একটা ব্রেকে যাব, সেটা হচ্ছে আপনার কাছে প্রথম দিনটা দেখে মনে হয়েছে কিনা এই উইকেট ডিমেরিট পয়েন্ট পেতে পারে? না, আমার কাছে মনে হয়নি। উইকেটে তো বাজে বাউন্সও দেখলাম না। আমরা আউট হয়েছে কিভাবে সেটার ধরনটা আসলে বলতে পারেন আপনি, বাট উইকেটে যে মিসবিহেভ করেছে সেটা কিন্তু আমি দেখিনি। যে এক্সট্রা বাউন্স বলেন, যেটা ডিমেরিট পয়েন্টের ভিতরে out তো পড়ে, সামনের বলেই হয়েছে। হ্যাঁ আউট তো সামনের বলে হয়েছে, কিংবা আছে গুড লেন্থের বল অনেক নিচে নেমে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা দেখিনি। আসলে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা আজকে বাজে ক্রিকেট খেলেছি। ওকে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আমরা এই সামগ্রিক ব্যাপার নিয়ে কথা বলতে চাই যে 18 উইকেট গেছে, 10টা বাংলাদেশের, 8টা তো অস্ট্রেলিয়ারও গেছে। সো এই জায়গাটা প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে? বা মডার্ন ডে ক্রিকেটে একটা আর্টিকেল দেখছিলাম আমি ESPN এর, সেই আর্টিকেলটা নিয়েও একটু কথা বলতে চাই যে বর্তমান সময়ের ক্রিকেটাররা মুভিং বল খেলতে পারে না। ড্যারেল কালিলান একটা আর্টিকেল লিখেছেন, সেটাকে নিয়ে একটু কথা বলতে চাই। আমরা কথা বলছিলাম সামগ্রিকভাবে টেস্টের প্রথম দিনটা নিয়ে, যেখানে 18 উইকেট গেছে। একদিকে বাংলাদেশ 10 উইকেট যেমন খুইয়েছে, প্রতিপক্ষের 8 উইকেটও বাংলাদেশ নিয়েছে। আমরা একটু পিচ ম্যাপটা আবার একটু দেখতে চাই, শরীফুলের পিচ ম্যাপটা একটু দেখতে চাই আমরা সেই জায়গাটাতে। রাহুল ভাই, অ্যাপার্ট ফ্রম ওয়ান সিঙ্গেল উইকেট যেটা প্যাট কামিন্সকে বাউন্সার মেরে আউট করেছেন, আদারওয়াইজ শরীফুল অলসো ফলোড দ্য সেম ফুটমার্ক অফ মিচেল স্টার্ক, সামনেই বল করেছেন। বাংলাদেশের পেস বোলাররা একটা তো ক্যালিবারের জায়গাটা বৃদ্ধি পেয়েছে, আমরা বলছি যে ডিউক বলে খেলা কিংবা ওটিস গিবসনরা কাজ করে গেছেন এই জায়গাটায়, ডেফিনেটলি এটা একটা উন্নতির জায়গা। কিন্তু এই যে লেন্থ ম্যানেজমেন্ট বুঝতে পারা এখনকার পেস বোলারদের অনেক বেশি ম্যাচিউরড মনে হচ্ছে, এবং বিহাইন্ড দ্য সিন ডেফিনেটলি অনেক কাজ হয় এইগুলো নিয়ে। অফকোর্স আপনি একটা হলো যে অ্যানালিস্টদের তো একটা ডাটা থাকেই, জি। আর ফাস্ট বলারদের জন্য কিন্তু যে স্পটগুলি এখানে উল্লেখ করা হয়েছে, এটা কিন্তু রাইট স্পট ফর দি ব্যাটার্স। আর আপনি দেখবেন যে মিচেল স্ট্রাক কিন্তু দেখেন একটাও কিন্তু বাউন্সার মারে নাই না। ও কিন্তু আপনার গুড লেন্থ বল বা ফুল লেন্থ বল থেকেই কিন্তু আলটিমেট হয়। এখানে একটা ফ্যাক্টর কাজ করে হাইট, আর একটা কাজ করে হলো অ্যাকশনস। শরীফুলের অ্যাকশনসটা কিন্তু অনেক হাই, হি ইজ এ ভেরি টল গাই, ওই জন্য কিন্তু আলটিমেটলি ওর সফলতাটাও কিন্তু এখানে অনেক বেশি। পিচিংটাও কিন্তু দেখবেন যে কাছাকাছি আলটিমেটলি কাছে 6টা উইকেট কিন্তু ও পেয়েছে, কিন্তু বাট এখানে 5টা উইকেট দেখাচ্ছে, এখানে প্রথম 5টা, এটা প্রথম 5টার ব্যাপারটা দেখাচ্ছে আর কি। তো তারপরেও আমি বলবো যে এটা তো একটা কারণ আছেই। আর একটা কারণ আছে হলো যে আমাদের স্ট্রেংথের একটা ফ্যাক্টর কাজ করে। কিন্তু শরীফুল কিন্তু কালকে আপনি দেখেন ও কিন্তু 10 ওভার বল করেছে, জি, এবং টানা 10 ওভার বল করেছে আমার যতটুকু মনে হয়, বিকজ হি হ্যাজ দ্যাট টাইপ অফ রিদম পেয়েছি বিধায় কিন্তু করেছে। কিন্তু আমি 10 ওভার বল কিন্তু অন্যান্য টেস্ট ম্যাচে আমি কোনো ফাস্ট বোলারদের কিন্তু হয়নি। এখানে একটা 4 ওভার বা 5 ওভারের কিন্তু একটা ওভারের একটা ব্যারিয়ার দেওয়া থাকে, যে ফাস্ট বলাররা 4-5 ওভার করবে, সেটার লোড যেটা বলে আর কি, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যেটাকে বলে, সেটার উপর নির্ভর করে। বাট এখানে আমি কিছুক্ষণ আগেও কিন্তু একটা কথাই বলেছি যে এনভায়রনমেন্ট কিন্তু অনেক একটা বিরাট ব্যাপার। আপনি দেখবেন যে ফাস্ট বলের জন্য এই এনভায়রনমেন্ট, অস্ট্রেলিয়ার এখনকার যে এনভায়রনমেন্ট, এটাতে তাদের এনার্জি হয়। আপনি দেখবেন যে রিদম অনেক ভালো পাবে, টায়ার্ডনেসটা কম হয়, এবং আপনি দেখবেন যে বল করতে অনেক মজা পাবে এইসব উইকেটে, যেহেতু বাউন্স এবং উইকেট আছে, সুইং থাকে। আর কুকাবোরা বলে যখন আপনি সুইং পেয়ে যাবেন তখন এর থেকে মজার কিন্তু আর নাই। তো যেটা মিচেল স্ট্রাক হয়েছে, দেখেন হ্যাজেলউডও কিন্তু ওয়ান অফ দ্য গুড বলার, কিন্তু দেখেন তা এর আগের টেস্টে কিন্তু সেও 6 উইকেট পেয়েছে, বাট এখানে কিন্তু মিচেল স্ট্রাকটা পেয়েছে। এর আগে কিন্তু মাহমুদ পেয়েছে, আমাদের হাসান মাহমুদ পেয়েছে, এবং এখন কিন্তু শরীফ পেয়েছে। সো এখানে কিন্তু ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারবেন ব্যাপারটা যে
কেন আমি এই কথাটা বলছি যে রিদমের একটা ব্যাপার আছে। ফাস্ট বোলাররা যখনই কোনো না কোনো রিদম আসবে তখনই দেখবেন যে ক্যাপ্টেন তাকে বেশি ইউটিলাইজ করবে। থ্যাঙ্কস যে আমাদের ক্যাপ্টেন শান্ত এই ব্যাপারটা তার মাথার মধ্যে সবসময় থাকে, এবং হাসানকে কিন্তু সে একটা সময় বলছিল যে আমরা 4 রান না দিই, আমরা হয়তো প্ল্যান অনুযায়ী কিন্তু ফিল্ড প্লেসমেন্ট অনুযায়ী বল করি, সিঙ্গেল অ্যালাউ করি, বাট 4 রান বোর্ডে যাতে করে আমাদের রান না হয় বেশি। কিন্তু আমরা কিন্তু অনেক লুজ বলও যেরকম করেছি আউটসাইড দ্য অফ স্টাম্প, যেখানে স্মিথ এবং অন্যান্য ব্যাটসম্যানরা স্কোয়ার কাট খেলে 4 রানগুলি নিয়েছে। সেক্ষেত্রে এইসব জায়গাতে আমাদের কিন্তু আরেকটু যদি আমরা লেন্থ এবং লাইনটাকে যদি আমরা আরও বেশি আড়ষ্ট করতে পারতাম তাহলে হয়তো আর একটু কম রানে হয়তো বেঁধে দিতে পারতাম ফার্স্ট ইনিংসটাকে, হয়তো বা ফার্স্ট ডেটাতে আমরা হয়তো আরও কিছু কম লিড নিতে পারতাম। তো ইটস হয়তো আমাদের এখন একটা চিন্তার বিষয় হবে যে কালকে 2টো উইকেট নেওয়ার পিছনে নিতে গেলে আমাদের কতটুকু রান আমাদের স্কোর বোর্ডে আমাদেরকে দিতে হবে, প্ল্যানটা কি হবে, আমরা কি ডিফেন্সিভে যাব নাকি সকালের অ্যাডভান্টেজটুকু ফাস্ট বলাররা নিবে, সেটার হলো সব থেকে বড় ব্যাপার। সেটার উপর অনেক কিছু নির্ভর করছে, কতটুকু অ্যালাউ করা যায়। তুষার ভাই, এই বিষয়টা দেখতে কেমন লাগে যে বাংলাদেশের পেস বোলাররা বাইরের দেশের কন্ডিশনের লেন্থ ম্যানেজমেন্টটা বেটার করছে? 2004-05 সালেও বাংলাদেশ ইংল্যান্ড ট্যুর করেছিল, অস্ট্রেলিয়া ট্যুর করেছিল, বাট পেস বোলারদের লেন্থ ম্যানেজমেন্টটা এমন ছিল না। এখন যেমন দেখি আমরা 2023-এ সাউথ আফ্রিকাতে গিয়ে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়ে এসেছে, সেটা যদিও একটা ডিফারেন্ট ফরম্যাট। হাসান মাহমুদ কাউন্টি ক্রিকেট খেলছেন, নাহিদ রানারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন, ইভেন তানজিম সাকিবকে আমরা সিপিএল এর মতো কন্ডিশনে দেখেছি। সো ইটস একটা প্রোগ্রেসিং সাইন যে পেস বোলাররা বাইরের দেশের কন্ডিশনের লেন্থ ম্যানেজমেন্টটা খুব ভালো মতো পারছেন। আমার কাছে মনে হয় যে অ্যাডজাস্টমেন্ট তাদের ভালোই হচ্ছে। বাইরে থেকে যারা বসে আছে, বোলিং কোচ বলেন, অ্যানালাইসিস বলেন, সবাই কিন্তু তারা এই উইকেটে কোন জায়গায় বোলিং করা উচিত সেটা কিন্তু তাদের ভিতরে আর কি ভিতরেই ঢুকিয়ে দিচ্ছে আমার কাছে যেটা মনে হয়। বাট টেস্ট ক্রিকেটে আপনি যদি দেখেন যে একটা জায়গায় বোলিং করার ডিসিপ্লিন ওয়েতে বোলিং করতেই হবে আপনাকে, আদারওয়াইজ কিন্তু এখানে কোনো ভেরিয়েশনের জায়গা নেই। আপনার আছে ফুল লেন্থ বল, গুড লেন্থ বল এবং শর্ট বল। শর্ট বল হয়তো বা এখানে ইজিয়ার হবে যে অন্য ব্যাটারদের জন্য, বাট ফুল লেন্থ বোলিং করলে আমার কাছে যেটা মনে হয় ইটস কোয়াইট ডিফিকাল্ট হবে। আমাদের দেশে বলাররা এই অস্ট্রেলিয়ান উইকেটে যে কোন জায়গায় বোলিং করতে হবে ফার্স্ট টেস্টেই আমরা কিন্তু অনেকটা মানে অ্যাডাপ্ট করে ফেলেছে আমার কাছে যেটা মনে হয়। ইংল্যান্ডে গিয়ে কোন এরিয়াতে বোলিং করলে অপোনেন্ট ব্যাটারদের একটু ডিফিকাল্ট হবে সেটাও কিন্তু আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে রপ্ত করবে। ইভেন নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে সাউথ আফ্রিকায় গিয়ে যদি কোন জায়গায় বোলিং করতে হবে, যেখানে সুইং থাকবে, আমার কাছে যেটা মনে হয় স্টার্ক যেখানে যে লাইনের লেন্থে বোলিং করেছে, মানে এই জায়গায় যদি বোলিং করতে পারে আমাদের বোলাররা তাহলে কিন্তু উইকেট মানে দিতে বাধ্য। হাসানকে আজকে একটু অন্যরকম মনে হয়েছে কিনা যে ব্যাকআপ লেন্থ লেন্থে খুঁজে বোলিং পাচ্ছেন করছে আমার কাছে হাসান, হয়তো হাসানের বা আজকে হয়তো শরীর ওইভাবে পারমিট করছে না, ওয়ার্কলোডের ব্যাপারও থাকে একটা। ফার্স্ট টেস্টে খুব ভালো বোলিং করেছে, বাট সিলেবাসের বাইরে কিন্তু একটা কোশ্চেন পড়ে গেছে। শরীফুলকে হয়তো ওরা প্ল্যানে রাখি নাই। আমি কোনো এক জায়গায় গিয়ে বলছিলাম হয়তো শরীফুল যদি এই টেস্টে ইনক্লুড হয় তাহলে কিন্তু শরীফুলের একটা চান্স থাকবে উইকেট টেকিং, যেহেতু সুইংটা আছে। সুইং করার অ্যাবিলিটি আমাদের তিনজনের ভিতরে আছে। হাসান বোথ ওয়ে সুইং করাতে পারে, ইভেন তাসকিনও। বাট বোলিং পার্টনারশিপটা যদি হতে পারে, মানে করতে পারতো, তাহলে হয়তো বা ওদের 110-20-এর ভিতরে অল আউট করা পসিবল ছিল আমার কাছে যেটা মনে হয়। সেখানে হয়তো বা বোলিং পার্টনারশিপটা হয়নি। শরীফুল এক দিক থেকে মানে 6টা উইকেট নিয়েছে, আদার এন্ড যদি আমরা একটু বোলিং সাপোর্টটা দিতে পারতো হাসান মাহমুদ এবং তাসকিন, সেক্ষেত্রে হয়তো বা আমার কাছে মনে হয় সিনারিওটা অন্যরকম হতো। আরো 2টা উইকেট এখনো বাকি আছে। রাহুল ভাই, তাসকিনকে একটু টায়ার্ড মনে হচ্ছে কিনা, এবং সেটা গত টেস্ট থেকেই। মাঝখানে তো অনেক ক্রিকেট তাসকিন খেলেছে, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে কিনা যে একটু বডি সোর কিংবা একটু টায়ার্ডনেস কাজ করছে, হি নিডস আ ব্রেক কিনা আসলে? আচ্ছা, টু বি অনেস্ট, আমি কিন্তু টেস্ট দেখার সময় আমার সাথে যারা খেলা দেখেছেন আমাদের পরিবারের আর কি, তাদেরকেও আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে তাসকিন কিন্তু তাসকিনের মতন নাই। হয়তো তার হয়তো ঠান্ডা যেহেতু অনেক ওখানে বেশি, ওয়ার্ম হইতে কিন্তু তার একটু সময় হয়তো বেশি লাগে। আপনি দেখবেন যে মাঠে যখন ফিল্ডিংটা দেয়, প্রথম স্টার্টিং দৌড়টা কিন্তু যতটুকু কুইক দেওয়ার দরকার ততটুকু সে দিতে পারছে না। এটা কিন্তু আসলে এক একটা বডি ধরন এক এক রকমের থাকে। আপনি কতটুকু এক একজন কিন্তু খুব কুইক রেসপন্স করতে পারে, ক্যাটলাইক অ্যাজিলিটি টাইপের। আরেকজন থাকে হয়তো একটু সময় নেয়। আপনাকে দেখবেন যে তারা এইসব ঠান্ডার মধ্যে হয়তো সোয়েটার জাম্পার হয়তো খুব বেশি পরে থাকে। এটা অ্যাডজাস্টেবল ব্যাপার। তাসকিনের আমি বলবো যে তার এক্সপিরিয়েন্সটা তার এখানে কাজে লাগছে। এই জন্যই কিন্তু সে কিন্তু এখানে
বেস্ট 11-এ আছে এবং উইকেটও পাচ্ছে, ডেলিভার এবং আপনি কিন্তু উইকেটও পাচ্ছে এবং দেখবেন যে আপনি ব্রেক থ্রু কিন্তু সে দিচ্ছে। জি। আপনি যেটা হচ্ছে তাসকিন যে ধরনের পেসে বল দেখে আমরা অভ্যস্ত 135 ইভেন কি মাঝে মাঝে কিছু 40 এরকম ডেলিভারিও কিন্তু তারা আমরা ওর দেখেছি। সেক্ষেত্রে এখন কিন্তু দেখি যে 125, 27, মাঝে মাঝে হয়তো 130 এর উপরে কিন্তু আমি খুব কম দেখছি আর কি দুটো টেস্টেই। সেক্ষেত্রে আমি বলবো না যে তার এখন ব্রেক দেওয়ারই দরকার, বাট এটা তার বোঝা উচিত সে কতটুকু ডেলিভারিটা দিতে পারবে। বাট ডেফিনেটলি আমরা এখানে নাহিদ রানাকে খুব মিস করছি। এটা তো একটা একদম জাতীয় প্রসঙ্গের জায়গা। নাহিদ রানাকে খুব মিস করছি এই কারণেই হয়তো এইরকম উইকেটটা দেখে হয়তো তার কথাটা খুব মনে পড়ছে, বিকজ সে যে ধরনের ফর্মে ছিল অস্ট্রেলিয়া ডেফিনেটলি চিন্তা করতো তাকে খেলতে, এবং 145 উইথ দিস পেস অ্যান্ড বাউন্স অ্যান্ড দিস টাইপ অফ এনভায়রনমেন্ট, উইন্ডি, 18 কিলোমিটার পার আওয়ার। নাহিদ রানা ইজ এ ভেরি, মানে যদি থাকতো হি কুড বি এ, মানে অ্যাবভ অল আমার কাছে যা মনে হয়তো আর কি, যে ফর্মে সে ছিল। আমি বলছি যে বেস, যে ফর্মে যেটা নিয়ে সে যদি ওখানে যেতে পারতো তাহলে আমি মনে করবো যে তুষারও হয়তো একই রকমই আমার সাথে একমত হবে। এটা ওয়ার্ল্ড ক্রিকেট দেখতে ভালো লাগতো আর কি, ক্রিকেটটা দেখতে ভালো লাগতো। এটা ফার্স্ট টেস্টেও হয়তো দেখতেন যে হয়তো পুরো স্টেডিয়ামের টিকিট সোলটা হয়তো তার জন্য হইতো, আমার বিশ্বাস। বিকজ ফাস্ট বোলারদের কিন্তু যখন তারা রিদমে থাকে ক্রিকেট দেখতে আসে, কিন্তু মানে এই ধরনের উইকেটে মানুষ কিন্তু খেলা দেখতে আসে, একটা আলাদা এক্স ফ্যাক্টর থাকে, সেই একটা এক্স ফ্যাক্টর কাজ করে এখানে। বাট ব্যাড লাক, বাট যারা এখানে ঘন্টা বাজিয়ে দিয়ে গিয়েছেন যে ইয়েস উই আর অলওয়েজ রেডি টু ফেস দিস কাইন্ড অফ কন্ডিশনস টু টেক এ চ্যালেঞ্জ, আমার কাছে মনে হয় যে নেক্সট ইয়ার ডেফিনেটলি অস্ট্রেলিয়া আমাদেরকে আমন্ত্রণ জানাবে এবং আমরা তাদেরকে সেরকমই ট্রিট দিব ইনশাআল্লাহ। তুষার ভাই, আমি এই প্রসঙ্গটা রাহুল ভাইকেও জিজ্ঞেস করবো, একটু আপনাকেও যদি করি, সেটা হচ্ছে নাহিদ রানার প্রসঙ্গটাই যদি আসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখন ব্রাঞ্চ অফ পেস বোলার্স আছে, এদেরকে হ্যান্ডেল করাটা এবং এখানে একটা সমন্বিত প্রক্রিয়া অনেক সিরিয়াস হওয়া উচিত কিনা। আমি কেন আপনাকে এই প্রশ্নটা করছি, আমি একটু পরিসংখ্যানগতভাবে যদি বলি, 2022 সালে বাংলাদেশ যখন জিম্বাবুয়ে সফর করেছিল তখন বাংলাদেশের 2 জন পেস বোলার ইনজুর্ড হয়েছিল, শরীফুল এবং মুস্তাফিজ। 2023 সালে যখন বাংলাদেশকে আছে সেখানে 3টে ইনজুরি নিয়ে বাংলাদেশ ব্যাক করেছিল জিম্বাবুয়ে থেকে। লিটন কুমার দাস ব্যাটিং করা অবস্থায় 80 রানের সময় একটা হ্যামস্ট্রিং টান খেয়েছিলেন, এবং শরীফুল মুস্তাফিজ ওইখানেও সাইড স্ট্রেন খেয়েছিলেন। 2003 সালে আমি সুমন ভাইয়ের কাছে শুনেছিলাম যে সুমন ভাইও সাইড স্ট্রেন খেয়েছিলেন, আর খুব সম্ভবত সেই সময়টা রবিউল ইসলাম ছিলেন, তিনিও সাইড স্ট্রেন খেয়েছিলেন। এই সিজনটাতে জিম্বাবুয়েতে 3 জন পেস বোলার বাংলাদেশের মোটামুটি সাইড স্ট্রেন কাইন্ড অফ এবং হ্যামস্ট্রিং কাইন্ড অফ প্রবলেমে পড়েছেন। এরপরে যখন ইন্ডিয়া গেল, আবার ইন্ডিয়ারও একজন পেস বোলার সাইড স্ট্রেনে খেলেন। ইন দ্য মিন টাইম জিম্বাবুয়ের পেস বোলার এনগারাবা, তিনিও সাইড স্ট্রেনের প্রবলেমে পড়েছেন। সো জিম্বাবুয়ে একটা ইনজুরি প্রবণ জায়গা, মানে এটা একদম মানে সর্বজন স্বীকৃত, এবং বাংলাদেশের অতীত রেকর্ডটাও সেটা বলে। এখন ধরেন এইরকম একটা জায়গাতে আপনি যখন আপনার কোর ব্রাঞ্চ অফ পেস বোলারদেরকে পাঠালেন, এই জায়গাটা আগামী দিনগুলোতে আরও একটু সতর্ক থাকা উচিত কিনা, একটু স্ট্যাটিস্টিক্যাল জায়গাগুলো বিবেচনা করে যে কোন জায়গাটা আসলে ইনজুরি প্রোন জায়গা। এবং ডেফিনেটলি জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজটা মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো অংশও ছিল না, ইভেন ওয়ান ডে ওইটাও খুব বেশি ম্যাটার করছিল না। সো এইটা মনে হয় কি যে একটু আরেকটু সচেতন হওয়া উচিত। না, অবশ্যই আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড এখন থেকে চিন্তা ভাবনা করবে আসলে কোন হচ্ছে আপনার সিরিজটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সেটা যদি বিবেচনা করে তাহলে ডেফিনেটলি আপনি জিম্বাবুয়ের সাথে হয়তো বা বি টিম পাঠাতে পারতেন। আমার কাছে যেটা মনে হয়, যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো অংশ ছিল না, সেই ক্ষেত্রে আমাদের পাইপলাইনে কিন্তু অনেক প্লেয়ার এখন কিন্তু আপনার 4টে টিম একসাথে মুভ করছে আর কি। লাইক সাউথ আফ্রিকা 2টা টিম আছে, অস্ট্রেলিয়াতে 2টা টিম আছে। সো ক্রিকেটারদের কিন্তু এখন আমার কাছে অনেক খেলা আছে এবং ক্রিকেটারের অভাব নাই। লাইক আপনি যেটা বললেন যে পেস বোলাররা আমাদের রিজার্ভ বেঞ্চে অনেক আছে, লাইক এ টিম বলেন, তারপরে রিসেন্টলি তো মুশফিকই অস্ট্রেলিয়ায় গিয়ে আবার ব্যাক করলো বিকজ অফ শরীফুলকে পাঠানো হলো, ও ফিট তো এই জন্য। সো এইগুলো হয়তো বা ডেফিনেটলি ক্রিকেট বোর্ড নেক্সট টাইম থেকে চিন্তা করবে, যেহেতু জিম্বাবুয়ে গিয়ে পেস বোলাররা বলেন, ব্যাটসম্যানরা বলেন, একটা ইনজুরি প্রবণতার ভিতর দিয়ে যাচ্ছে, সেহেতু ডেফিনেটলি আমার কাছে যেটা মনে হয় যে নেক্সট টাইমে হয়তো ক্রিকেট বোর্ড প্রবলেমটা আসলে কি হয়, আপনি তো জিম্বাবুয়ে গেছেন মনে হয়।
ডেফিনেটলি গেছি তো। মানে ওইখানে প্রবলেমটা কি হয়, মানে এত ইনজুরি কেন হয় আসলে, মানে এটা একটা ভুতুরে ব্যাপার কিন্তু আসলে। সেটা তো বলতে পারবো না, বাট হারারাতে লাইক কেনিয়াতে যেমন আপনি দম নিতে গিয়ে আপনি রানিং করতে গেলে হয়তো বা প্রথম দিনে আশেপাশেই তো আসলে আফ্রিকান জি, কান্ট্রি জি। তো, সো হয়তো বা একটা চক্কর দেওয়ার পরে আপনি আর ওখানে দুইটা চক্কর দিতে গেলে আপনার ভেরি ডিফিকাল্ট হয়। সেক্ষেত্রে জিম্বাবুয়ে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা আমার কাছে যেটা মানে রানিং করাটা কোয়াইট ডিফিকাল্ট, বিকজ আমাদের থেকে অনেক উপরে তারা। অল্টিটিউড অনেক হাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো বা ইনজুরিটা এখান থেকে আসে, বাট আপনি রিসেন্টলি তো জিম্বাবুয়ান ক্রিকেটাররাও তো ওখানে গিয়ে ইনজুরিতে পড়ছেন। সো এটা অবভিয়াসলি ক্রিকেট বোর্ড চিন্তা ভাবনা করবে যে না, আমরা হয়তো বা পাইপলাইনে যেহেতু অনেক প্লেয়ার আছে তাদেরকে দিয়ে যদি ফেসটা করানো যায় যে জিম্বাবুয়ান সিরিজটা, তারপরে তো যদি হেরে যায় তখন কিন্তু অনেক কথাবার্তা হয়। আমাদের এ টিম গিয়েও তো আমরা হেরে এসেছি আর কি, লাইক টেস্ট ম্যাচ 2.5 দিনে শেষ হয়েছে। সো এখন পাইপলাইনে অনেক প্লেয়ার আছে, হয়তো বা ক্রিকেট বোর্ড নেক্সট টাইম থেকে চিন্তা ভাবনা করবে যে না, জিম্বাবুয়েতে হয়তো বা আমরা যে মেন বোলারগুলো আছে তাদেরকে রেস্টে দিয়ে আমরা বি টিমকে হয়তো পাঠাতে পারি আর কি, রাহুল স্পেশালি ভাই পেস এখানে বোলার। কিছু অ্যাড করবেন কিনা, মানে যে লেস ইম্পর্টেন্ট সিরিজগুলোতে আমার কোর অ্যাসেটগুলোতে মানে বিশেষ করে যদি এরকম হিস্ট্রি থাকে যে এই পার্টিকুলার জায়গাতে মানে ইনজুরি নিয়েই ব্যাক করে। ইভেন 2023-এ আমি আরেকটা ইনজুরি ভুলে গেছি, নুরুল হাসান সোহানও ইনজুর্ড হয়ে ফেলেছিলেন ওই একটা সিরিজেই। সো 4টা ইনজুরি ছিল একটা সিরিজে, 22-এ 2টা পেস বোলার, 23-এ 2 উইকেট কিপার, 2 পেস বোলার। সো এরকম হিস্ট্রি বাংলাদেশের আছে ওইরকম আসলে জায়গাতে। এটা আসলে যেহেতু ঘটনাটা ঘটে গেছে, কেউ তো প্ল্যান করে আসলে জিনিসটা হয় না। জি। জিম্বাবুয়েতে যে যে দলটাকে পাঠানো হয়েছিল তার কারণটা কিন্তু একটাই ছিল, টু গেট দি প্র্যাকটিস। যেহেতু আমরা অস্ট্রেলিয়াতে যাব, সেটার প্র্যাকটিসটার কারণে কিন্তু ওখানে গিয়ে যাওয়ানো হয়েছে। এবং ওখানে আলটিমেটলি জিম্বাবুয়ের সাথে কিন্তু আমরা খুব ভালো টেস্ট সিরিজটা খেলতে পারি নাই। জি। বাট এই যে পরাজয়, এই পরাজয়টা কিন্তু একটা বড় বাংলাদেশকে কিন্তু একটা শিক্ষা দিয়েছে। আপনি যে কোনো কিছু কিন্তু হারলেও কিন্তু একটা আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হবে। যদিও আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর রকমের ট্রল করা হয়, বাট আপনি যখন দেখবেন যে যারা ক্রিকেটার এখন যারা আছে, আমি কিছুক্ষণ আগেও কিন্তু বলেছি যে আমাদের মধ্যে কিন্তু অনেক হিডেন ট্যালেন্ট ক্রিকেটার আছে, তারা কিন্তু নিজেদেরকে কোয়েশ্চেন করে এখন যে আমরা কিভাবে ভালো করতে যাব টু সার্ভাইভ, আমরা বাংলাদেশ টিমকে আরও কত বছর সার্ভাইভ দিতে পারবো। যেমন পাইপলাইনের কথা বলছে, এখন কিন্তু আমাদের 4টা টিম কিন্তু মুভ করছে। কেন করছে? বিকজ তারা কিন্তু জানে যে আমাদের এখন ভালো ক্রিকেট খেলা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। জি। আর সেকেন্ডলি হলো যে ইনজুরিটা আসলে বলে কেউ আসে না। ফাস্ট বোলারদের ইনজুরি হবে, ফাস্ট বোলারদের স্ট্রেন ইনজুরি হবেই। এখন কখন হবে সেটার উপর নির্ভর করে হলো আপনি কতটুকু লোড নিচ্ছেন। নাহিদ রানার কথা আপনি বাদ দেন, আপনি মাশরাফির কথা চিন্তা করে দেখেন। তার জীবনের প্রথম যখন খেলা শুরু করেছে, হি গট দি সেম থিং, এবং তার ওয়ার্কলোডের জন্য কিন্তু হয়েছে। নি ইনজুরি তার এটার জন্য হয়েছে, বিকজ অফ দি ওয়ার্কলোড। এখন কিন্তু ওই 4 ওভার 5 ওভার করার পরে আরেকটা পেস বোলার আসবে তা কিন্তু না। তখন তো ফাস্ট বোলাররা বেস্ট 11-এ চান্সই পাইতো না। চান্সই পেত না। তখন তো শুধুমাত্র লেফট আর্ম স্পিনার অ্যান্ড অফ স্পিনার, জি। দুটো লেফট আর্ম স্পিনার, একটা অফ স্পিনার। খালেদ মাহমুদ সুজন নতুন বলে করতেন এবং বল পুরান হলে আবার করতেন আর এক দিক থেকে মাশরাফি। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন ওয়ার্কলোডটা একটু এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর একটা আমি এখনও বলি, নিজে ফাস্ট বলার ছিলাম, হয়তো এত টপ ক্লাস বলার ছিলাম না, বাট কিছুটা হলেও তো এনভায়রনমেন্ট সম্পর্কে জানতাম। জি। আপনার ঠান্ডার সময় ঠান্ডা কন্ডিশনে যখনই আপনি বল করবেন, প্রথম স্পেলে আপনি বল করার পরে পরের স্পেলে আসতে গেলে আপনাকে অনেকগুলি প্র্যাকটিস করে বল করে তারপরে আসতে হবে। ওটাতে এখন ওই সুযোগটা নাই। এই জন্য কিন্তু এখন আপনি বল, জিন বল বলেন বা মেডিসিন বল বলেন, সেই মেডিসিন বল কিন্তু আপনি বাউন্ডারি লাইনের বাইরে কিন্তু আপনি বোলিং করার আগে করতে পারেন টু গেট দি ওয়ার্ম আপ। এবং আপনি দেখবেন হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে তারা করে। এটা বডি মেটাবলিজমের উপরে অনেক কিছু নির্ভর করে। তো এই জিনিসটা কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ঠান্ডা কন্ডিশনে। এটা মনে হয় ইয়াং ক্রিকেটারদের জন্য অনেক শিক্ষণীয় একটা জায়গা। রাহুল ভাই আলোচনা করেন, আরও একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে বাদবাকি বিষয় নিয়ে কথা বলবো। এবং মাইন্ডেড জিম্বাবুয়েতে ওই সময় উইন্টার সিজন চলছিল। রাহুল ভাই একটা ভালো পয়েন্ট পিক করেছেন, যেখানে ওই সময়টা একদম ট্রপিক্যাল অঞ্চল থেকে ডিরেক্ট উইন্টারে বাংলাদেশ গেছে এবং সেই জায়গায় 3 জন পেস
বোলার সাইড স্ট্রেনের প্রবলেমে পড়েছেন। এই পার্টে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ESPN একটা আর্টিকেল করেছে, ড্যারেল কালিল্যান সাবেক সাউথ আফ্রিকান ক্রিকেটার, তিনি একটা আর্টিকেল লিখেছেন এবং আর্টিকেলটা যদি আমরা একটু দেখি সেই জায়গাটাতে আসবে আর্টিকেলটা, ব্যাটার্স কান ডিল উইথ দ্য মুভিং বল, টেস্ট ক্রিকেট ইজ নট দ্য প্লেস টু ট্রাবল শুট। তুষার ভাই, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, মডার্ন ডে ক্রিকেটের ব্যাটসম্যানরা তারা মুভিং বলের এগেনস্টে স্বাচ্ছন্দ্যপূর্ণ না। এবং এটার পরবর্তী ফুটেজ যদি আমি যাই, পরবর্তী ছবি যদি আসে, এখানে কালিলান একটা হিস্ট্রি শেয়ার করেছেন। তিনি একবার ব্রেকফাস্ট টেবিলে সুনীল গাভাস্কারের সঙ্গে কথা বলছিলেন, সেখানে গাভাস্কার তাকে বলেছেন যে ট্রিগার মুভমেন্ট কম নেয়ার জন্য, বা ট্রিগার মুভমেন্ট এখন যেমন অনেক বড় ট্রিগার মুভমেন্ট নেওয়া হয়, তখন গাভাস্কাররা অত বড় ট্রিগার মুভমেন্ট নিতেন না। এবং একটা কথা যেটা বলেন যে বলকে সবসময় নিজের সাইডে রাখার জন্য, এরকম কথা গাভাস্কাররা বলতেন। সো অ্যাজ আ ব্যাটিং কোচ হিসাবে আপনার কাছে কি মনে হয় যে মডার্ন ডে ক্রিকেটে মোটামুটি সব ব্যাটসম্যানই আসলে মুভিং বলের এগেনস্টে ভালনারেবল? আজকে অস্ট্রেলিয়াকে আমরা তাই দেখলাম। অ্যাজ এ ব্যাটিং কোচ যেহেতু আপনি উচ্চারণ করলেন, আমার কাছে এটা মনে হচ্ছে যে কোন ফরম্যাটে ক্রিকেট খেলছে। আপনি যদি T20 ফরম্যাটে ক্রিকেট খেলেন, আপনার ট্রিগার মুভমেন্ট একরকম হবে। আপনি যদি টেস্ট ক্রিকেট খেলেন, ওয়ানডে ক্রিকেট খেলেন, ডেফিনেটলি আপনার আলাদাভাবে ট্রিগার মুভমেন্ট নেওয়া উচিত। তো তিন ফরম্যাটে যদি একই ধরনের ট্রিগার মুভমেন্টে যান, তাহলে এখানে কথা আছে না, সুইং বল কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমরা নাও জানতে পারি। বিকজ কালিলান কিন্তু একটা শব্দ উচ্চারণ করেই দিয়েছে যে মুভিং বলে আমরা হয়তোবা এই মডার্ন ডে ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটের জন্য আমার কাছে মনে হয় না যে তারা রাইট ওয়েতে ডিফেন্স টেকনিক বলেন, তারপর বলের পিছে যে গিয়ে যে খেলা, সেই অভ্যাসটা হয়তো বা নাই। এর পিছনে তো একটা রিজন আছে, বিকজ এখনকার ক্রিকেট কিন্তু আপনি রান দেখতে চাই, মানে ধরেন টেস্ট ক্রিকেটেও অনেকে আশা করে যে না একদিনে হয়তো বা 350 রান করবে। তার পিছনেও তো একটা কারণ আছে। এই জন্য হয়তো বা ব্যাটসম্যানরা অত চিন্তা ভাবনা করে না যে না আমাদের রান করলেই হবে, উইকেটে গিয়ে যদি রান করতে পারি তাহলে গুড এনাফ। সো আপনি স্ট্রাগল করে রান করবেন। আগেকার টেস্ট ক্রিকেটে এত ভালো লাগতো এই জন্য, বিকজ আপনি যখন দ্রাবিড়, টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ এদের খেলা দেখতেন, তাহলে তারা কিন্তু অনেক স্ট্রাগল করে অনেকক্ষণ উইকেটে থেকে তারা কিন্তু রান করতো। সেই ইন্ডিভিজুয়াল রান অনেক বড় হতো, 200-300 অনেক বেশি হতো। অবভিয়াসলি আপনি সেহওয়াগের কথা চিন্তা করেন, সেহওয়াগ হয়তো বা একদিক থেকে পাওয়ার ক্রিকেট খেলতো, ওর অপোনেন্ট ব্যাটসম্যান কিন্তু মানে তার অপোনেন্ট যেটা মানে টিমের সেম ব্যাটসম্যান হচ্ছে নন স্ট্রাইকে, সে দেখতো যে সেহওয়াগ মারতে, তার যখন দায়িত্বটা পড়তো সে কিন্তু স্ট্রাগল করে গিয়ে রান করতো। বাট এখনকার টেস্ট ক্রিকেটে আমার কাছে যেটা মনে হয় যে না, তারা একই স্টাইলে, ধরেন ফুটওয়ার্কটা ওইভাবে চেঞ্জ করতে চাচ্ছে না, তারা একই স্টাইলে যেভাবে T20 ক্রিকেট খেলে আসছে, ওয়ানডে ক্রিকেটও সেভাবে খেলছে এবং টেস্ট ক্রিকেট। এই জন্য হয়তো বা কালিলান আমার কাছে মনে হয়েছে রাইট পয়েন্টের পরে একটা আর্টিকেল লিখেই ফেলে দিয়েছে। বাসবল ক্রিকেট নিয়ে অনেক কথা যে রাহুল ভাই, এই ব্যাপারটা যে মডার্ন ডে ক্রিকেটে মুভিং বলের এগেনস্টে ব্যাটসম্যানরা ভালনারেবল, মানে প্রপার টেকনিকটা নাই, কালিলান একটা বড় আর্টিকেল লিখেছেন। এই আর্টিকেলের ও যখন কথা বলছিল আমি কিছু কিছু পয়েন্ট এখানে পড়েছি আর কি, এবং আমার এই পয়েন্টের সাথে কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলাম যে ফাস্ট বোলারদের এনভায়রনমেন্ট একটা ব্যাপার আছে, ইভেন কি ব্যাটসম্যানদেরও কিন্তু এখানে এনভায়রনমেন্টের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। আপনি যদি সেকেন্ড থেকে সেকেন্ড কলামে দেখেন, এখানে আই রিমেম্বার হ্যাভিং দি ফার্স্ট কাউন্টি সিজন ইন 1995 জেনুইনলি ওয়ারিড অ্যাবাউট দি সুইং বল। সে কেন বলতো? বিকজ ওখানে সামার যখন আসতো তখন কিন্তু ওই জিনিসটা চলে যেত। তার মানে যখন ইংল্যান্ডে যখন সুইঙ্গিং কন্ডিশন থাকবে, যখন ঠান্ডা থাকে, কারণ ওদের তো আলটিমেটলি এটা সামারেই হয়, বাট ওদের কন্ডিশনটা কিন্তু আমাদের ঠান্ডার মতন আর কি, তার থেকেও বেশি চিল। তো সেক্ষেত্রে যখন ওদের রিয়েল সামারটা যখন আসে, তখন কিন্তু ওই সুইংটা তখন থাকে না। তো এটারও কিন্তু একটা অ্যাডজাস্টেবলের ব্যাপার আছে। সুইং আমাদের এখন এখানে যে ধরনের উইকেট তৈরি করা হয়, এবং আমাদের এখন পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের এনভায়রনমেন্টটাই তো চেঞ্জ হয়ে গেছে। আপনার বাতাস আগে যেভাবে অক্টোবর নভেম্বরের দিকে যে সাইড থেকে আসতো, এখন এই জিনিসটা আসে হলো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। এখন আমাদের বৃষ্টি হতো আগে সিজনে যে সময়, এখন তার থেকে 2-3 মাস পরের থেকে শুরু হয়। এখন আমাদের ক্রিকেট ক্যালেন্ডারগুলিও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিউ টু আমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে হচ্ছে এখনকার কারেন্ট এনভায়রনমেন্টের কারণে, বিকজ এভরিথিং ইজ চেঞ্জড। আমাদের ওদের সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে, এবং পুরো লেখাটার পিছনে কিন্তু আলটিমেটলি আপনার এখানেই বলে দেওয়া আছে যে আপনাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। হয়তো এই অ্যাডজাস্টের মধ্যে থেকে কিছু ডাটা আসবে, কিছু অ্যানালিস্ট আসবে, যেমনটা তুমি করে থাকো, ঠিক এই জিনিসটা যেরকম ইম্পর্টেন্ট, আপনাকে ব্যাটসম্যান এবং বলারদেরও কিন্তু ওই জিনিসটাকেই আরও বেশি ইম্পর্টেন্ট হবে যদি তারা ব্যাপারটাকে বুঝতে পারে যে আমাকে এই জায়গাটায় এই পরিমাণ আমাকে
অ্যাডজাস্ট করতে হবে। সো এটারও কিন্তু একটা লেখাপড়ার ব্যাপার আছে, পড়াশোনার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে, বোঝানোরও ব্যাপার আছে। জি। এবং টাইম টু টাইম যেসব টপ ক্লাস কোচ যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদেরও কিন্তু এই জিনিসগুলি বোঝার দরকার আছে যে আমি এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে, বাট এক্সপিরিয়েন্সের সাথে সাথে কারেন্ট এডুকেশনের কিন্তু ফ্যাক্টর এখানে কাজ করবে। কারণ আপনি তো টিচার, জি আপনি যদি টিচিংটা যদি ঠিক মতন আপনার প্লেয়ারদেরকে না দেন তাহলে তো তারা মাঠে ওরকম হবে না। এক্সপিরিয়েন্স একটা জিনিস, সেটা তো আপনি খেলে খেলে আপনি এক্সপিরিয়েন্স হবেন। তার আগেই যদি আপনি প্রপার গাইডলাইন না দেন তাহলে তো ওই এক্সপিরিয়েন্সটা তো ভুল পথে যাবে, তো আলটিমেটলি সাফার হবে কিন্তু দেশ বা দল। তো সেক্ষেত্রে এইখানে কিন্তু কালিনানের যে কথাটা যেটা বলছে, হ্যাঁ ডেফিনেটলি এখনকার টাইমে কিন্তু সুইং কিন্তু ব্যাটসম্যানরা অ্যাডজাস্ট করতে পারছে না। অ্যাডজাস্ট করবে কী করে, বিকজ সুইং বলারও এখনও খুব কম প্রডিউস হচ্ছে এবং এনভায়রনমেন্টের কারণে কিন্তু সুইংটাও কিন্তু ওইভাবে দেখা যায় না। আমরা যে সময়টায় 90s বা 80s সময় ওয়াসিম, ওয়াকার, আকিব জাভেদের বল, ইভেন কি আমাদের ওয়ালস অ্যামব্রোস প্রভাকর ছিলেন। বলেন বা কপিল দেব বলেন, জি। আমাদের সাবকন্টিনেন্টের কথাই বললাম, জি। তারা যে ধরনের সুইং করতো, চামিন্দাবাজ। চামিন্দাবাস সাবকন্টিনেন্টের কথা বলছি এই কারণে বিকজ এখানে স্পিন ওরিয়েন্টেড বলাররা সব থেকে ডোমিনেট করতো, জি। তারপরেও কিন্তু এইসব ফাস্ট বলাররা ডোমিনেট করে গেছে। তো আমার কাছে মনে হয় যে এখানে এডুকেশনটা অনেক ইম্পর্টেন্ট, হাউ ইউ গেট দি রাইট ইনফরমেশনস। আমার কাছে ভালো লাগে তোমার অ্যানালিস্টগুলি, বিকজ Thank you so much. ইট ওয়াজ এ রাইট পয়েন্ট। বাট মুশকিল হলো তুমি যে কথাগুলি লিখছো ওইটার বোঝার মতন ক্ষমতা কতজনের আছে সেটা হলো সবথেকে ইম্পর্টেন্ট। তো সেইটার জন্য এডুকেশনটা দরকার আছে। আমি কাউকে হয়তো ছোট করে বলছি না, বা আমি কাউকে হয়তো ওইটা বলছি না, আমি বলছি ফর দি বেটারমেন্ট ফর দি ক্রিকেটার। তোমার থেকে যদি ওই জিনিসগুলি যদি নিয়ে আমাদের দেশ বা কোনো অ্যানালিস্ট বা কোনো কোচ যদি বা আমাদের ক্রিকেট বোর্ড যদি উপকৃত হয় তাহলে তো দেশের জন্য ভালো। এবং ক্রিকেটিং এডুকেশন নিয়ে আমরা এখন মডার্ন ডে ক্রিকেটে অনেক বড় কথা হচ্ছে, ক্রিকেটের অনেকগুলো ধাপ রয়েছে। আমাদের সময় আর খুব বেশি বাকি নেই, 30 সেকেন্ড বাকি আছে। তুষার ভাই, কালকের দিন অস্ট্রেলিয়া যদি ওই 110-এর মধ্যে লিডের মধ্যে অল আউট হয়েও যায়, তারপরও তো শঙ্কার জায়গা আছে যে আবার নতুন বল, আবার মিচেল স্টার্ক। যে মিস্টেকগুলো আমরা ফার্স্ট ইনিংসে করেছি সেই মিস্টেকগুলো না করলে আমার কাছে মনে হয় যত রানের লিড নিক না কেন, আমার কাছে যে ব্যাটারগুলো আছে, জি। যে টেকনিকে আমরা ব্যাটিং করি ফার্স্ট টেস্টে আমরা দেখেছি, আশা করি যে না হয়তো বা ক্রস করে একটা হ্যান্ডসাম স্কোর দাঁড় করাতে পারবো। ওকে, হ্যান্ডসাম স্কোর। রাহুল ভাই, 20 সেকেন্ড বাকি আছে, আপনি কি এখন আশাবাদী এই টেস্ট ম্যাচ বাংলাদেশ বের করতে পারে, কামব্যাক করতে পারে? ডিফিকাল্ট প্র্যাকটিক্যালি, বাট ফেরার সময় তো অ্যাটলিস্ট বলতে পারবো যে না আমরা সিরিজটাকে সমতা নিয়ে ফিরছি। না, আমরা তো সিরিজটা সমতা নিয়ে এমনিও নিয়ে ফিরবো ফিরছি। যদি দিন মানে শেষে ওটাই বললাম এই যে test match হারি। আমরা একদম মানে যেটা সবসময় বলে আসি যে না আমার হেরেই আসবো, তা হেরেই না। আসবো। এখন অ্যাটলিস্ট সমতা নিয়ে ফিরছি আর কি। অ্যাটলিস্ট সমতা নিয়ে ফিরছি আমরা। লেটস সি যে আগামীকালকের দিনটা কেমন যায় বাংলাদেশের। থ্যাংক ইউ সো মাচ রাহুল ভাই, থ্যাংক ইউ সো মাচ তুষার ভাই আমাদের কাছে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।